আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ক্লাস 7। দেখো, আমি তোমাদের গত দিনের ক্লাসে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে যে শশাঙ্ক সম্পর্কে, তাই তো? তো সেদিনকে আমি যতটা পড়িয়েছিলাম তার যে শেষাংশটা আছে সেটা আমি তোমাদেরকে পড়াবো, তাই তো? শশাঙ্কের যে শেষাংশ যেটা আছে সেটা আমি আজ তোমাদের আলোচনা করব। তো দেখো, আজকে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে যে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল। ঠিক আছে, এটা আমরা প্রথমেই জানবো। দেখো, তোমরা সবাই জানো, গত দিনের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে শশাঙ্ক ছিলেন গৌড়ের অধিপতি, তাই তো? সেই জন্য তাকে আমরা কি বলি? গৌড়াধিপতি, তার মানে গৌড়ের অধিপতি, তাই তো? তো এই শশাঙ্ক ছিলেন শৈব, অর্থাৎ শৈব মানে কি? শিব। তিনি ছিলেন শিবের উপাসক, মানে শিবের আরাধনা করতেন। বুঝতে পারলে? তো এই শশাঙ্কের সময়ে দুইজন এর কথা আমি বলবো। একজন হচ্ছেন বিখ্যাত চীনা পর্যটক। চীনা পর্যটক মানে যিনি চীন থেকে এসেছিলেন, আমাদের দেশে পরিভ্রমণ করেছেন। ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে চীনা পর্যটক। তো সেই চীনা পর্যটক যার নাম হচ্ছে হিউয়েন সাং। তার মানে এখান থেকে আমরা একটা শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি যে হিউয়েন সাং কে ছিলেন? তিনি ছিলেন একজন চীনা পর্যটক, তাই তো? এখানেতে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ঘাবড়ানোর কিছু নেই। এই হিউয়েন সাং আর সোয়ানজাং হচ্ছেন একই ব্যক্তি। বুঝতে পারলে? মনে রাখবে এটা। আর একটা কথা বলি, আর ফাহিয়েন আর ফাসিয়ান এরা হচ্ছেন একই ব্যক্তি। এই প্রসঙ্গে বলে রাখলাম, এটা একটু মনে রাখবে। বুঝতে পারলে? তো এই চীনা পর্যটক হিউয়েন সাং তার বিবরণী এবং একটা বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ যেটার নাম হচ্ছে আর্যমঞ্জশ্রী মূলকল্প। তো সেই গ্রন্থে এই শশাঙ্ককে কি বলা হয়েছে না বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। দেখো, এখানেতে তোমাদেরকে একটা কথা বলি, এই বৌদ্ধ বিদ্বেষী মানে কি? তাহলে সবার আগে আমাদেরকে জেনে নিতে হবে বিদ্বেষী। দেখো, বিদ্বেষী কথাটা এসেছে বিদ্বেষ থেকে। আর বিদ্বেষ মানে হলো, বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি বোর্ডে, দেখলে বুঝতে পারবে। বিদ্বেষ মানে হচ্ছে ঈর্ষা করা, মানে যেটাকে আমরা বলি হিংসা করা। ঠিক আছে, তো এই বিদ্বেষ থেকে এসে বিদ্বেষী, তার মানে যে অন্যকে হিংসা করে। তার মানে কে অন্যকে হিংসা করে? যে আমাদের শত্রু হয়, যে আমাদেরকে দেখতে পারে না, তাই তো? তো যে অন্যকে হিংসা করে এমন ব্যক্তি, তার সে আমাদের কাছে কে হবে? আমাদের শত্রু হবে। তার মানে বিদ্বেষী বলতে আমরা একদম সহজ ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে কি শত্রু, তাই তো? তার মানে বৌদ্ধ বিদ্বেষী মানে বৌদ্ধদের শত্রু। তাহলে ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? যে এই যে আমি দুজন বিখ্যাত মানুষের কথা বললাম, একজনের কথা আমি এখানে বললাম যে চীনা পর্যটক যিনি হচ্ছেন হিউয়েন সাং, আর একজনের কথা আমি এখনো বলিনি, একটু পরে আসছি। ঠিক আছে, তো এই চীনা পর্যটক হিউয়েন সাং আর একটা বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ যেটার নাম হচ্ছে আর্যমঞ্জশ্রী মূলকল্প। ঠিক আছে, এই গ্রন্থে শশাঙ্ককে কি বলা হচ্ছে? বৌদ্ধ বিদ্বেষী বলা হচ্ছে, অর্থাৎ বৌদ্ধদের শত্রু বলা হচ্ছে। বুঝতে পারলে? এবারে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে আদেও কি শশাঙ্ক বৌদ্ধদের শত্রু ছিলেন। ঠিক আছে, তার মানে তার সপক্ষে মত, তার বিপক্ষে মত, মানে তিনি ছিলেন, এটা আমাদেরকে একবার বোঝাতে হবে। আর আদৌ তিনি ছিলেন না, এটা আমাদেরকে বোঝাতে হবে। বোঝা গেল? তবে আমরা জানতে পারবো, যে আসল সিদ্ধান্তে আসতে পারবো যে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্কটা কেমন ছিল। বুঝতে পারলে? তার মানে প্রথমে সপক্ষে মত, তারপরে বিপক্ষে মত, বা আগে বিপক্ষে মত দিলে, তারপরে হ্যাঁ সপক্ষে আগে মত দিয়ে দিলে তারপরে বিপক্ষে, মানে শশাঙ্ককে কেন বৌদ্ধের শত্রু বলা হচ্ছে এটা আমরা বললাম। তারপরে আমরা বলবো যে শশাঙ্ক কি বৌদ্ধের
দের শত্রু ছিলেন না কেন, কেন আমাদের মনে হচ্ছে সেটা বলবো। তারপর শেষে আমরা দুই দিক দিয়েই বিচার বিশ্লেষণ করে বলবো যে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সঠিক কি সম্পর্ক ছিল। ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখো, এই যে বললাম এই হিউয়েন-সাং আর এই যে বৌদ্ধ গ্রন্থ অর্থাৎ আর্যমঞ্জুশ্রী মূলকল্প, এখানে বলা হচ্ছে বৌদ্ধ বিদ্বেষী অর্থাৎ বৌদ্ধ যে শত্রু, তাদের কি মনে হয়েছে যে তিনি এই বৌদ্ধদের শত্রু ছিলেন। তার কারণ হিসেবে তারা তুলে ধরেছেন যে এই শশাঙ্ক বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বৌদ্ধদের যে পবিত্র স্মারক সেটাকেও ধ্বংস করেছিলেন এই শশাঙ্ক। বোঝা গেছে? আবার আর একজন ব্যক্তি, এই যে আমি দুজনের কথা বললাম, তো আর একজন ব্যক্তির আসছি যিনি হচ্ছেন বাণভট্ট। তাহলে এখানে তোমাদেরকে জানতে হবে যে বাণভট্ট কে ছিলেন। ঠিক আছে, দেখো বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। এই হর্ষবর্ধন সম্পর্কে তোমরা জেনেছো আগেই, তাই তো? আমি আগের দিনে পড়িয়েছিলাম শশাঙ্কের কীর্তিত্ব আলোচনা করতে গিয়ে, তোমরা আবার পড়বে হর্ষবর্ধন সম্পর্কে। তো সেখানে আমি এই শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের যে সম্পর্ক ছিল সেখানে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম হর্ষবর্ধন সম্পর্কে, তাই তো? এই যে তিনি ওই পুষ্যবৃত্তি বংশের, ধানেশ্বরের পুষ্যবৃত্তি বংশের রাজা ছিলেন, তাই তো? প্রথমে তার এর বাবা হচ্ছেন প্রভাকর বর্ধনের পর দাদা রাজ্যবর্ধন রাজত্ব করছিলেন, আর এর বোন ছিলেন রাজশ্রী, তাই তো? রাজশ্রীর সঙ্গে যখন কৌনজের যে রাজা গ্রহবর্মার সঙ্গে বিবাহ হয়েছিল, তারপর শশাঙ্কের সঙ্গে তার বিরোধ বাঁধে এবং রাজশ্রীকে বন্দিনী করা হয় জেলে এবং গ্রহবর্মার মৃত্যু ঘটে। তারপর রাজ্যবর্ধনকে হত্যা করা হয়, আমরা সেই ঘটনাটা শুনেছি। তবে আমরা তার সততা সম্পর্কে, যেটা আদৌ ঘটেছিল কিনা সেই সম্পর্কে সঠিক তথ্য কিন্তু আমরা পাইনি, তাই তো? তো যাই হোক, সেইখানে আমরা হর্ষবর্ধনকে জেনেছিলাম যে হর্ষবর্ধন তারপর তার দাদার মৃত্যুর পর, রাজ্যবর্ধনের মৃত্যুর পর তিনি এই ধানেশ্বর তথা এই কৌনজ পুরোটার অধিপতি হন, তাই না? তো সেই হর্ষবর্ধনের সভাকবি ছিলেন হচ্ছে বাণভট্ট। বোঝা গেছে? আর এই বাণভট্টের একটা বিখ্যাত গ্রন্থ যেটার নাম হচ্ছে হর্ষচরিত, মনে রাখবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন, যে বাণভট্ট কে ছিলেন, তাহলে বলবে হর্ষবর্ধনের সভাকবি। আর এই বাণভট্টের যে রচনা সেটার নাম হচ্ছে হর্ষচরিত। ঠিক আছে? তো এই হর্ষচরিত গ্রন্থে এই বাণভট্ট এই একই কারণে এই শশাঙ্ককে নিন্দা করেছেন। এনারও মনে হয়েছে যে তিনি ছিলেন বৌদ্ধদের শত্রু, কারণ তিনি বৌদ্ধদেরকে দেখতে পারতেন না, সেই জন্য এই বৌদ্ধ ভিক্ষুকদেরকে হত্যা করেছিলেন এবং তাদের যে পবিত্র স্মারক সেটাকে ধ্বংস করে দিয়েছিলেন, মানে এর মধ্যে দিয়ে বৌদ্ধ ধর্মকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, তাই না? এটাই বোঝাচ্ছে এখানেতে। তো যাই হোক, এরপর আমরা এটা তো দেখো বৌদ্ধদের শত্রু ছিলেন শশাঙ্ক, বৌদ্ধদের শত্রু ছিলেন কিনা সেই সম্পর্কে তথ্য দিল এখানে, সেটা সপক্ষে, তাই তো? এবারে বিপক্ষে আমরা জানবো। দেখো যে আদৌ তিনি ছিলেন না, এটা এবার আমরা জানবো, তাই তো? এতক্ষণ জানলাম যে ছিলেন এবং তার সপক্ষে যুক্তি দিলাম। এবার এই শশাঙ্ক বৌদ্ধদের শত্রু ছিলেন না। দেখো তাহলে এই মতের আমরা কি করে বুঝতে পারবো? দেখো এই মতের যে যুক্তিগুলো দিলে বুঝতে পারবো। যেমন হিউয়েন-সাং কয়েক বছর পর শশাঙ্কের কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে কি বলতে চাইলাম, যে এই হিউয়েন-সাং শশাঙ্কের শাসনকালে, এটা বললে বেশি ভালো তোমরা বুঝতে পারবে, যে হিউয়েন-সাং শশাঙ্কের শাসনকালের কয়েক বছর পরে শশাঙ্কের যে রাজধানী তোমরা সবাই জানো কর্ণসুবর্ণ, তাই তো? তো সেই কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে যেটা হচ্ছে রক্তমৃত্তিকা, সেই বৌদ্ধ বিহারের চরম সমৃদ্ধি লক্ষ্য করেন। এই বৌদ্ধ বিহারের কথা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, তাই তো? তো যাই হোক, তো সেই জন্য বলা হচ্ছে যে হিউয়েন-সাং শশাঙ্কের রাজত্বকালের কয়েক বছর পর তিনি এই কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে যে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহার আছে সেখানে তিনি এসেছিলেন এবং সেই বৌদ্ধ বিহারের চরম সমৃদ্ধি লক্ষ্য করেছেন। তাহলে এখানে একটা পয়েন্ট,
দেখো, শশাঙ্ক যদি সত্যি বৌদ্ধ বিদ্বেষী অর্থাৎ বৌদ্ধদের শত্রু হতেন, তাহলে কিন্তু এই বৌদ্ধ বিহারের সমৃদ্ধি তো হওয়ার কথা নয়, তাই না? তাহলে এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট আমরা কি বলতে পারি, যে এই শশাঙ্কের মৃত্যুর 50 বছর পরে আর একজন বিখ্যাত চীনা পর্যটক, যার নাম হচ্ছে ইট সিং, তিনি বাংলায় এসেছিলেন এবং বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতির কথা তিনি জেনেছেন, অর্থাৎ বৌদ্ধ ধর্মের সমৃদ্ধির কথা তিনি জেনেছেন। বুঝতে পেরেছো? তাহলে এর থেকেই প্রমাণিত হয় যে শশাঙ্ক কিন্তু বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না, কারণ তিনি যদি সত্যি বৌদ্ধ বিদ্বেষী থাকতেন অর্থাৎ বৌদ্ধদের শত্রু থাকতেন, তাহলে অবশ্যই বৌদ্ধ ধর্মের বিকাশ লাভ সম্ভব হতো না, তাই না? তাহলে তো নিশ্চিহ্ন হয়ে যেত। তাহলে এই বৌদ্ধ ধর্মের সমৃদ্ধির কথা আর এই যে উন্নতি ঘটেছিল তার প্রমাণ স্বরূপ তারা দেখেছেন, তাহলে সেগুলো তো থাকার কথা নয়, তাই তো? তাহলে এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে শশাঙ্ক কিন্তু বৌদ্ধ বিদ্বেষী ছিলেন না। সেই জন্য দেখবে সব দিক বিচার বিশ্লেষণ করে বিখ্যাত ঐতিহাসিক একজনের নাম হচ্ছে যে তোমার ডক্টর রমেশ চন্দ্র মজুমদার, আর একজন হচ্ছেন ডক্টর রমাপ্রসাদ চন্দ্র। তো এনারা বলছেন যে আসল কারণ যেটা, সেটা হচ্ছে হিউয়েন সাং আর বানভট্ট, এরা দুজন হচ্ছে ছিলেন হর্ষবর্ধনের অনুগ্রহভাজন। অনুগ্রহভাজন মানে হচ্ছে হর্ষবর্ধনের দয়া প্রার্থী, কারণ এরা দুজনেই হর্ষবর্ধনের, একজন ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, আর এই হিউয়েন সাং কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজসভায় এসেছিলেন। বুঝতে পেরেছো? এবং তার সঙ্গে সময় কাটিয়েছিলেন অনেকটা সময় ধরে। সেই জন্য স্বাভাবিকই এর অনুগ্রহ ভাজন ছিলেন, মানে এর দয়া প্রার্থী ছিলেন। বুঝতে পেরেছো? তো সেই জন্য তো স্বাভাবিকই এই হিউয়েন সাং আর বানভট্ট হর্ষবর্ধনের গুণকীর্তন করবেন। বুঝতে পেরেছো? একে তো সাপোর্ট করবেন। সেই জন্য এরা শশাঙ্কের বিদ্বেষী ছিলেন, তার মানে শশাঙ্ক বিদ্বেষী ছিলেন অর্থাৎ শশাঙ্কের শত্রু ছিলেন। বুঝতে পেরেছো? যেহেতু হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক ভালো ছিল না, এটা আমরা আগেই জেনেছি, তাই তো? তাহলে বুঝতে পারলে, যেহেতু হর্ষবর্ধনের অনুগ্রহ ভাজন ছিলেন হিউয়েন সাং আর বানভট্ট, সেই জন্য স্বভাবতই এই হিউয়েন সাং আর বানভট্ট এই শশাঙ্ক বিদ্বেষী ছিলেন অর্থাৎ শশাঙ্কের শত্রু ছিলেন, আমরা বলতে পারি। সেই জন্যই তারা অযথা শশাঙ্কের চরিত্রকে কালিমা লিপ্ত করতে চেয়েছেন। বুঝতে পেরেছো? আর সেই জন্যই এরকম কথা বলা হয়েছে যে এই শশাঙ্ক ছিলেন বৌদ্ধ বিদ্বেষী। বোঝা গেছে কি বলতে চাইলাম? তাহলে এখান থেকে দেখবে অনেক শর্ট কোশ্চেন হবে। বুঝতে পেরেছো? যেমন শশাঙ্ক ছিলেন শৈব বা শিবের উপাসক। এই বিদ্বেষ কথার অর্থ কি, বিদেশি বলতে কি বোঝায়, ঠিক আছে? তারপরে দুইজন চেনা পর্যটকের নাম, তখন বলবে হিউয়েন সাং, ইট সিং, ঠিক আছে? আর হিউয়েন সাং কে ছিলেন বা ইট সিং কে ছিলেন হতে পারে, বানভট্ট কে ছিলেন, বা ঘুরিয়ে কোশ্চেন হতে পারে শশাঙ্কের সভাকবি কে ছিলেন, ঠিক আছে? তারপরে হর্ষচরিত গ্রন্থটি কার লেখা, তখন বলবে বানভট্টের। মনে রাখবে এই হর্ষচরিত গ্রন্থে এই হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এটা মনে রাখবে। আর এই যে যদি বলা হয় আর্য মঞ্জুশ্রী মূল কল্প, এই গ্রন্থটি কাদের, তাহলে বলবে বৌদ্ধ ধর্মগ্রন্থ, ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে, এখান থেকে এই শর্ট কোশ্চেন গুলো হবে, এগুলো লিখে নেবে। বুঝতে পারলে? আর এখান থেকে এটা একটা 5 নম্বরের কোশ্চেন হবে, এই শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল, 5 মার্কসের, ঠিক আছে? বুঝতে পারলে? এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে মাৎস্যন্যায়ের যুগ, মাৎস্যন্যায়ের যুগ সম্পর্কে আমরা জানবো। তাহলে মাৎস্যন্যায়ের যুগ সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে যে মাৎস্যন্যায়টা কি, তাই তো? দেখো, এই শশাঙ্কের মৃত্যুর, তোমরা জানো যে শশাঙ্কের মৃত্যু ঘটেছিল তোমার 637 খ্রিস্টাব্দে, তাই তো? এর শশাঙ্কের যেটা রাজত্বকাল সেটা তোমরা জানো যে তোমার 606 থেকে 637 খ্রিস্টাব্দ, তাই তো? তোমরা জানো, তোমাদেরকে গতদিনের ক্লাস আমি বলেছিলাম শশাঙ্কের তোমার রাজত্বকাল সম্পর্কে, তাই তো? 606 থেকে 637। তো সেজন্য বলা হচ্ছে যে শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত, বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি বুঝতে পারবে, যে শশাঙ্কের মৃত্যুর পর
খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত। দেখো এই যে সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতক, তার মানে সপ্তম শতকের মধ্যভাগ মানে 650, ঠিক আছে, আর অষ্টম শতকের মধ্যভাগ মানে 750, তাহলে 650 থেকে 750 খ্রিস্টাব্দ, এই যে প্রায় 100 বছর। তো এই সময়টা হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর, ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে যে শশাঙ্কের মৃত্যুর পর এই যে খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ অর্থাৎ 650 থেকে 750 খ্রিস্টাব্দ, এই যে প্রায় 100 বছর বাংলায় যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার দেখা গিয়েছিল, তো সেই অবস্থাটাকে বলা হচ্ছে মাৎস্য ন্যায়, ঠিক আছে। আর এই যে সময় পর্ব প্রায় 100 বছর, এই যে সময় পর্ব, এটাকে বলা হচ্ছে মাৎস্য ন্যায়ের যুগ। ক্লিয়ার হলো? এরপরে আমরা জানবো এই মাৎস্য ন্যায়ের আক্ষরিক অর্থ, ঠিক আছে, কেন মাৎস্য ন্যায় একে বলা হচ্ছে, তাই তো, অন্য কিছু তো বলা হতে পারতো, মাৎস্য ন্যায় কেন বলা হচ্ছে। দেখো সবার আগে বলি যে এই মাৎস্য ন্যায় শব্দের উল্লেখ পাওয়া যায় বিখ্যাত এক তিব্বতী ইতিহাসবিদ যার নাম হচ্ছে লামা তারানাথ, ঠিক আছে। তো সেই লামা তারানাথের বর্ণনায় এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে। তাহলে কি বললাম, যে এই মাৎস্য ন্যায় শব্দের উল্লেখ পাওয়া যায় বিখ্যাত একজন তিব্বতী ইতিহাসবিদ যার নাম হচ্ছে লামা তারানাথ, সেই লামা তারানাথের বর্ণনায় এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে। আর এর পাশাপাশি আমরা আবার একটা বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ, একটু আগে যেটা নাম বললাম আর্যমঞ্জুশ্রী মূলকল্প, সেই বৌদ্ধ গ্রন্থ থেকেও এই সময়টার, যে সময়টার আমরা কথা বললাম 650 থেকে 750, তো এই সময়ের বাংলার দুর্দশার কথা জানা যায়। দেখো প্রকৃতপক্ষে মাৎস্য ন্যায় বলতে কি বোঝাচ্ছে বলতো, যে দেশে অরাজক অবস্থা, তার মানে স্থায়ী রাজার অভাবকে এখানে বোঝানো হচ্ছে, তাই না, একজন স্থায়ী রাজা এই সময় ছিল না, বুঝতে পেরেছো, সেই জন্য যে যেরকম ভাবে মানে একটা এলাকা নিজেদের মতো করে শাসন করত, সেই জন্য বলা হচ্ছে যে মাৎস্য ন্যায় বলতে বোঝাচ্ছে দেশের অরাজক অবস্থা। তাহলে দেশের অরাজক অবস্থা কখন সৃষ্টি হয় বলতো, যখন সেখানে একজন স্থায়ী রাজা থাকে না, তাই না, স্থায়ী রাজার অভাব দেখা যায়, তখন অরাজক অবস্থার সৃষ্টি হয়। সেই জন্য বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে মাৎস্য ন্যায় বলতে দেশের অরাজক অবস্থা, তার মানে যে এটা যদি একটু ভালো করে বলি তাহলে বুঝতে পারবে যে অরাজক অবস্থা মানে হচ্ছে স্থায়ী রাজার অভাব, বুঝতে পারলাম। আর এই মাৎস্য ন্যায় শব্দটির আক্ষরিক অর্থ হিসেবে কি বোঝায় বলতো, যে মাছের মতো আচরণকে বোঝায়, মাছের মতো আচরণ, অর্থাৎ দেখবে পুকুরের মাছ যেমন সুযোগ পেলে, পুকুরের যেগুলো বড় মাছ সেগুলো দেখবে সুযোগ পেলে যেমন ছোট ছোট মাছগুলোকে গিলে খায়, ঠিক তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় শক্তিশালী বিত্তমান যে সমস্ত পুরুষরা, তারা কি করত না, দুর্বল এবং অসহায়দের সবকিছু আত্মসাৎ করত, বুঝতে পেরেছো। সেই জন্য এই অবস্থাটাই হচ্ছে প্রকৃতপক্ষে মাৎস্য ন্যায়, মানে মৎস্যের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ মাছের মতো আচরণ করা হচ্ছে, তাই না। তাহলে এখানে ক্লিয়ার হলো যে দেখো মাৎস্য ন্যায় বলতে বোঝাচ্ছে দেশের অরাজক অবস্থা, তার মানে একজন স্থায়ী রাজার অভাব, একজন স্থায়ী রাজা যদি না থাকে তাহলে কি অবস্থা হয় সেটাকে বোঝানো হয়েছে। আর সেই জন্যই দেখো এই মাৎস্য ন্যায় কথার আক্ষরিক মানে মূল যেটা অর্থ সেটা হচ্ছে যে মানে মাছের মতো আচরণ। এখানে মাছের মতো আচরণ মানে তোমাদেরকে সেই জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানো হলো, যে দেবে পুকুরে এরকম হয়, পরিস্থিতি সৃষ্টি হয়, দেখবে অনেক সময় বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে সুযোগ পেলেই গিলে ফেলে, বুঝতে পেরেছো। তো ঠিক সেই রকম বাংলা ওই শশাঙ্কের মৃত্যুর পর যেহেতু একজন স্থায়ী রাজা ছিলেন না, সেই জন্য এক একটা এলাকায় এরকম করে নিজেদের মতো করে মানে শাসন করতো নিজেদের ইচ্ছা অনুযায়ী, সেই জন্য বলছে। আর এগুলো কারা করতো সেটাই বলা হচ্ছে, যে বাংলায় যারা শক্তিশালী বিত্তবান পুরুষ ছিল, যাদের পাওয়ার অনেক বেশি ছিল, অনেক বেশি শক্তিশালী ছিল, তারা দুর্বল অসহায়দের উপর সবকিছু সর্বস্ব আত্মসাৎ করতো, মানে সবকিছু নিয়ে নিত, বুঝতে পেরেছো। তাদের উপর জোর জুলুম করতো, অনাচার অত্যাচার দেখা যেত, সেই জন্য যার ফলে তোমার এক করুণ অবস্থা সৃষ্টি হয়েছিল বাংলায়, বুঝতে পেরেছো। তাই এটাকে মাছের সঙ্গে, মাছের আচরণের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই জন্যই বলা হচ্ছে মাৎস্য ন্যায়, বোঝা গেছে।
সেই জন্য দেখবে এই যে এই মাৎস্যন্যায় এর প্রভাবটা কি পড়েছিল বাংলায় যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো। দেখো দেখো এই যে শক্তিশালী রাজবংশের পতনের পর গৃহ বিবাদ, মানে নিজেদের মধ্যে যে ঝগড়া, কলহ বিবাদ, তাই তো গৃহ বিবাদ, তারপরে রাজবংশের দ্রুত পরিবর্তন, ছোট ছোট প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, এগুলো ছিল বাংলার সমকালীন চিত্র। সেই সময় সব সময় এটাই দেখা যেত এগুলো। তো এই সময়ে বিভিন্ন ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বণিক, সম্ভ্রান্ত লোকেরা তারা কি করতো, নিজেদের ইচ্ছা মতো নিজের এলাকা শাসন করতেন। তার মানে প্রকৃতপক্ষে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না, মানে একজন স্থায়ী রাজা ছিলেন না। বোঝা গেছে? যার ফলে রাজনৈতিক অনৈক্য এবং বিশৃঙ্খলা দেখা যেত। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন বৈদেশিক রাজন্যবর্গ এই সময় বারবার বাংলাকে আক্রমণ করতে থাকে। যেমন দেখবে তোমার তীব্রত রাজ, তারপরে পরবর্তীকালে গুপ্ত রাজাগণ, তারপরে হচ্ছে শৈলবংশীয় রাজ্যগণ, তারপরে কৌনজের যশবর্মন, কামরূপ রাজ, হর্ষদেব মানে হর্ষবর্ধন, ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন জন বাংলায় আক্রমণ চালায়। যদিও দেখবে এই সমস্ত শক্তি বাংলায় আধিপত্য প্রতিষ্ঠায় সক্ষম হয়নি, কিছুদিন রাজত্ব করে তারা তাদের পতন ঘটেছে, তারা চলে গেছে, ঠিক আছে। কিন্তু যাই হোক, তারা তো আক্রমণ করেছিল, তাই না, বিভিন্ন দিক দিয়ে। দেখো এই এই যে আক্রমণ করেছিল, এই আক্রমণের পরিণাম স্বরূপ কি হয়েছে বলতো, বাংলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তাই না। তো এই যে মাৎস্যন্যায়, তো এই সময়ে বাংলার এই যে অবস্থা, তো এই মাৎস্যন্যায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার গণ্যমান্য মানুষজন এই অষ্টম শতকের মধ্যভাগে, অর্থাৎ এই আনুমানিক 750 খ্রিস্টাব্দে সামন্তরাজ, যার নাম হচ্ছে কি গোপাল, ঠিক আছে, তো গোপালকে বাংলার সিংহাসনে বসান। আর এই গোপাল কঠোর হাতে এই মাৎস্যন্যায়ের অবসান ঘটান এবং এই সময় থেকেই বাংলায় কি হয়, পাল বংশের শাসন শুরু হয়। বুঝতে পারলে? তার মানে এই 750 খ্রিস্টাব্দে পাল বংশের রাজত্ব শুরু হচ্ছে বাংলায়। বোঝা গেছে? আর এই গোপালের হাত ধরে। দেখো এই যে গোপাল কি করলেন না, মাৎস্যন্যায়ের অবসানের সঙ্গে সঙ্গে এই যে জোর জার মুলুক তার, তাই তো, এই নিজেদের ইচ্ছা মতো এক একটা এলাকা শাসন করত এবং এই প্রভাবশালী বা শক্তিশালী মানুষরা দুর্বল মানুষদের উপর অত্যাচার করত, অনাচার করত, সমস্ত কিছু আত্মসাৎ করে নিত। সেই জন্য বলেছে জোর জার মুলুক তার। তো এই যে জোর জার মুলুক তার, এই অবস্থাটার কি হলো, অবসান হলো, আর সমাজে শান্তি ফিরে আসলো। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বুকে প্রতিষ্ঠিত হলো সাময়িক এক স্থায়ী শাসন ব্যবস্থা। বোঝা গেছে? আর এটা হচ্ছে কার হাত ধরে, গোপালের হাত ধরে। বুঝতে পারলে? তার মানে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল, আর এটা প্রতিষ্ঠিত হচ্ছে 750 খ্রিস্টাব্দে, মনে রাখবে। বুঝতে পারলে? তো এরপর আমরা পাল বংশ সম্পর্কে জানবো। তার আগে বলি তোমাদের, দেখো একটা ছকের মাধ্যমে আমি তোমাদের লিখে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে পাল বংশে কারা কিভাবে রাজত্ব করছিলেন। ঠিক আছে, পাল বংশের শাসকগণদের সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। হ্যাঁ, নাহলে কার পর কে আসছেন, কিভাবে রাজত্ব করছেন, কিছুই বুঝতে পারবে না। বুঝতে পারলে? দেখো তাহলে যেহেতু গোপালের হাত ধরেই পাল বংশের সূচনা ঘটেছিল, অর্থাৎ পাল বংশ প্রতিষ্ঠা হয়েছিল, তাই না, সেজন্য গোপাল প্রথমেই আছে। দেখো আমি ছকটা, বোর্ডের দিকে তাকাও, দেখতে পাবে ছকটা আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি। আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি পাল বংশের শাসকরা কিভাবে রাজত্ব করেছিল। দেখো প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন গোপাল। এই যে 750 খ্রিস্টাব্দে তোমরা দেখলে যে মাৎস্যন্যায়ের যে যুগ, সেটা অবসানের সঙ্গে সঙ্গে বাংলায় শান্তি ফিরে আসছে, যার হাত ধরে তিনি হচ্ছেন এই গোপাল, তাই তো, এবং বাংলায় এক সাময়িক তোমার স্থায়ী শাসন ব্যবস্থা গড়ে উঠছে বাংলায়, যেটা পাল বংশের হাত ধরে, তাই তো। তো প্রথমে যিনি রাজত্ব করছেন তিনি হচ্ছেন গোপাল, ঠিক আছে। তো গোপালের রাজত্বকাল লিখেছে দেখো 750 থেকে 774 খ্রিস্টাব্দ, মানে এই সময়টার মধ্যে রাজত্ব করেছেন গোপাল পাল বংশে, ঠিক আছে।
গোপালের দেখো দুই পুত্র, একজন হচ্ছে ধর্মপাল, একজন হচ্ছে বাকপাল। ঠিক আছে, তো এই গোপালের যে পুত্র, গোপালের পর এই পাল বংশে রাজত্ব করেছিলেন তিনি হচ্ছেন ধর্মপাল। দেখো আমি তখন নাম্বারিং দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ একজন রাজার তো অনেক পুত্র ছিলেন এবং সবাই তো আর শাসন করেননি। ঠিক আছে, তো যারা যারা শাসন করেছিলেন তাদেরকে নাম্বারিং দিয়ে দিয়েছি দেখো, এবং পর পর দিয়ে দিয়েছি। যেমন 1 নম্বরে রেখেছি গোপাল, তার মানে গোপাল 1 নম্বরে, তিনি প্রথম রাজত্ব করেছিলেন। তারপরে 2 নম্বর হচ্ছে ধর্মপাল, তার মানে গোপালের পর গোপালের পুত্র, মানে তার উত্তরাধিকারী যিনি তিনি হচ্ছেন ধর্মপাল। তো সেই জন্য 2 নম্বরে রেখেছি, তার মানে গোপালের পর রাজত্ব করছেন যিনি তিনি হচ্ছেন ধর্মপাল। ধর্মপালের পর যিনি রাজত্ব করবেন তিনি 3 নম্বরে আছে দেখো, দেবপাল। ঠিক আছে, এইভাবে আমি নাম্বারিং দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বোঝা গেছে? তো দেখো গোপালের 2 ছেলে, একজন হচ্ছে ধর্মপাল আর একজন হচ্ছেন বাকপাল। ঠিক আছে, তো গোপালের পর যিনি রাজত্ব করছেন এই পাল বংশে তিনি হচ্ছেন ধর্মপাল। ঠিক আছে, এবং দেখো গোপালের রাজত্ব শেষ হচ্ছে 774 খ্রিস্টাব্দে। তো এই 774 খ্রিস্টাব্দে এবার ধর্মপালের রাজত্বকাল শুরু হচ্ছে এবং তিনি রাজত্ব করছেন পাল বংশে 774 থেকে 806 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এবার এই ধর্মপালের আবার 3 ছেলে দেখো, একজন হচ্ছে ত্রিভুবন পাল, একজন হলো দেবপাল আর একজন হলো জয়পাল, 3 ছেলে। ঠিক আছে, এবার দেখো ধর্মপালের যে ছেলে এই পাল বংশে রাজত্ব করছেন ধর্মপালের পর তিনি হচ্ছেন দেবপাল। দেখো দেবপালের জায়গায় আমি 3 নাম্বার লিখেছি, তার মানে দেবপাল এরপর আসবে ধর্মপালের পর। ঠিক আছে, এবং দেবপাল রাজত্ব করছেন 806 থেকে 845, কারণ দেখো 806 শেষ হয়ে যাচ্ছে ধর্মপালের রাজত্বকাল, তারপরে শুরু হচ্ছে আবার দেবপালের রাজত্বকাল। ঠিক আছে, 806 থেকে 845। বোঝা গেছে? এবার দেখো দেবপালের আবার অনেক ছেলে দেখো, যেমন রাজ্যপাল আছেন, এদিকে অনেকেই আছেন দেখো, বিগ্রহ পাল, নারায়ণ পাল, দ্বিতীয় রাজ্যপাল, তৃতীয় গোপাল, অনেকেই ছিলেন। দ্বিতীয় বিগ্রহ পাল, প্রথম মহিপাল, নয়পাল এবং তৃতীয় বিগ্রহ পাল। এবারে দেখো এখানেতে কারা কারা রাজত্ব করেছিলেন দেখো, এই দেবপালের পর যারা রাজত্ব করছেন দেখো, যারা ক্ষণিক মানে কিছুদিনের জন্য রাজত্ব করেছিলেন তাদের সময়সীমাগুলো আমি লিখিনি, কিন্তু নাম্বারিং দিয়ে দিয়েছি। যেমন 4 নাম্বার, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 8 নম্বর, 9 নম্বরে। দেখো আমি 9 নম্বরে যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রথম মহিপাল। ইনি অনেকটা সময় ধরে রাজত্বকাল এনার, অর্থাৎ অনেকটা সময় ধরে তিনি পাল বংশে রাজত্ব করেছেন, সেই জন্য এনার সময়সীমাটা লিখেছি। আগে যাদের আছে তাদের লেখিনি, তারা কারণ হচ্ছে তারা অল্প সময়ের জন্য রাজত্ব করেছিলেন, কিন্তু তাদের নামগুলো লিখেছি। ঠিক আছে, দেখো তার মানে দেবপালের পর প্রথম মহিপাল আসেননি, দেবপালের পর আরো অনেকে এসেছিলেন এবং কিছুদিনের জন্য তারা রাজত্ব করেছেন, যেমন বিগ্রহ পাল, তারপরে এসেছিলেন নারায়ণ পাল, তারপরে দ্বিতীয় রাজ্যপাল, তারপরে দ্বিতীয় গোপাল, তারপরে দ্বিতীয় বিগ্রহ পাল। ঠিক আছে, তারপরে যিনি আসছেন তিনি হচ্ছেন প্রথম মহিপাল। আর এই প্রথম মহিপাল তিনি পাল বংশে রাজত্ব করেছিলেন 977 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত। বোঝা গেছে? এবার দেখো এই প্রথম মহিপালের পর যিনি রাজত্ব করেছিলেন তিনি নয়পাল, তারপরে যিনি করেছিলেন তিনি হচ্ছেন তৃতীয় বিগ্রহপাল। এনাদের সময়টা ছিল খুবই কম, সেই জন্য আমি উল্লেখ করিনি। এবার এই তৃতীয় বিগ্রহপাল যিনি ছিলেন তার আবার দেখো তিনজন ছিলেন, একজন হচ্ছেন 3 পুত্র, একজন হচ্ছেন দ্বিতীয় মহিপাল, একজন হচ্ছেন দ্বিতীয় সুরপাল আর একজন হচ্ছেন রামপাল। ঠিক আছে, দেখো যিনি দ্বিতীয় মহিপাল এরা এই দ্বিতীয় বিগ্রহপালের পর যিনি রাজত্ব করছেন তিনি কে কে দেখো, হচ্ছে দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপাল হচ্ছে 1070 থেকে নিয়ে 1071। তারপরে যিনি করেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় সুরপাল। ঠিক আছে, এর সময়টা মানে ক্ষণিকের, সেই জন্য আমি আর লিখিনি। ঠিক আছে, তারপরে যিনি রাজত্ব করছেন তিনি হচ্ছেন রামপাল, মানে তারই ভাই, যিনি হচ্ছেন 1072 থেকে নিয়ে 1126 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো এই 1071 আর 1072 এই সময়টার মাঝে যে সময়, সেই সময়টা রাজত্ব করছেন দ্বিতীয় সুরপাল, মনে রাখবে। ঠিক আছে, আর এই রামপালের রাজত্ব হচ্ছে 1072 থেকে নিয়ে 1126 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এখানে মনে রাখবে এই রামপালের রাজত্বের 50 বছরের মধ্যেই, মানে রামপালের রাজত্বের শেষ হওয়ার, অর্থাৎ রামপালের মৃত্যু, তার মৃত্যু ঘটার সঙ্গে সঙ্গে তার রাজত্বকাল শেষ হয়ে যায়, তাই তো। তো রামপালের রাজত্বকালের 50 বছরের মধ্যে, তার মানে তার মৃত্যুর 50 বছরের মধ্যেই আমরা দেখতে পাই যে বাংলার এই যে পাল বংশ, তো সেই পাল রাজত্ব আস্তে আস্তে শেষ হয়ে যায়। বুঝতে পারলে?
তো এখানে দেখো পাল বংশের সম্পর্কে তোমাদেরকে আমি কিছুটা ধারণা দিলাম, যদি বুঝতে পারো, যাতে তোমাদের সুবিধা হয় সেই জন্য। তো এই ছকটা ধরে আমি তোমাদেরকে পড়াবো, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে গোপাল সম্পর্কে জানবো, তারপরে ধর্মপাল, তারপরে দেবপাল, হ্যাঁ, যারা পাল বংশে রাজত্ব করেছিলেন এবং কিভাবে রাজত্ব করেছেন সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে নেক্সট দিনের ক্লাসে জানবো, ঠিক আছে? তো পরপর আমরা ঘটনা ওয়াইজ জানবো, ঠিক আছে? আর এই ছকটার মাধ্যমে যদি তোমাদেরকে পড়ানো হয় তাহলে আমার মনে হয় তোমরা অনেক বেশি ভালো বুঝতে পারবে, তাই তো? এটা ভালোভাবে সবাই লিখে নেবে, আর যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে। বুঝতে পারলে? আর যেভাবে আমি নাম্বারিং করে দিয়েছি 1 2 3 4 5 6 করে, মানে কে কার পর রাজত্ব করছেন, এগুলো এইভাবে নাম্বার অনুযায়ী লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে পারলে? আর সময়সীমাগুলো সব লিখবে ঠিকভাবে, কারণ এটা যদি না বুঝতে না পারো তাহলে পাল বংশের শাসকদের সম্পর্কে আমি যখন পড়াবো তখন কিছুই বুঝতে পারবে না, কারণ কে কার পরে রাজত্ব করছেন, কোথা থেকে আসলো, কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? সেই জন্য এই ছকটাও তোমাদেরকে করে দেওয়া হয়েছে। বোঝা গেছে? আর দেখো, এই প্রসঙ্গে এখানে একটা কথা বলে রাখি, এটা তোমরা মনে রাখবে। তো তোমাদের বইয়ে দেখবে, তোমাদের যে টেক্সট বইটা তোমাদের কাছে আছে, ওই বইটা দেখবে তোমার যে পেজ নাম্বার আছে না, তোমাদের পেজ নাম্বার হচ্ছে তোমার 12, পেজ নাম্বার 12 তোমরা খুলবে এবং সেইখানেতে দেখতে পাবে একটা টুকরো কথা আছে। তো সেই টুকরো কথায় একটা কথা আছে, দেখবে গৌরবহ, এটা একটু পড়ে নেবে। তো মনে রাখবে যে কৌনজের শাসক, যার নাম হচ্ছে যশোবর্মা বা যশোবর্মন, ঠিক আছে? তো তার সভাকবি ছিলেন বা রাজকবি যিনি ছিলেন, তিনি হচ্ছেন বাগপতিরাজ। তো সেই বাগপতিরাজ প্রাকৃত ভাষায় একটা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যেটার নাম হচ্ছে গৌরবহ, ঠিক আছে? এটা একটা কোশ্চেন হয় যে গৌরবহ কি, তাহলে বলবে কৌনজের শাসক যশোবর্মা বা যশোবর্মণের একজন রাজকবি ছিলেন, যার নাম হচ্ছে বাগপতিরাজ। তিনি প্রাকৃত ভাষায় একটা কাব্য রচনা করেছিলেন, যেটা কোন সময়টার মধ্যে করেছিলেন না 725 থেকে 30 খ্রিস্টাব্দ, এই সময়টা নাগাদ তিনি একটা কাব্য রচনা করেছিলেন, যেটার নাম হচ্ছে গৌরবহ, ঠিক আছে? মনে রাখবে এই যশোবর্মন সম্পর্কে আলোচনা করা হয়েছে এই কাব্যে। এই যশোবর্মনের সঙ্গে মগধের রাজার যে যুদ্ধ, সেই যুদ্ধ কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, এবং যশোবর্মন কিভাবে মগধের রাজাকে পরাজিত করেছিলেন তার বিস্তারিত আলোচনাও কবি এই কাব্যগ্রন্থে তুলে ধরেছেন। বুঝতে পারলে? তো এইটা একটু পড়ে নেবে, ঠিক আছে? তো আজকে যতটুকু পড়ালাম এটা দেখবে এবং ভালোভাবে পড়বে। আর এই পাল বংশের যে ছকটা দিলাম এটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো নেক্সট দিনে আমরা এই পাল বংশের শাসকদের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? আর এখান থেকে যে কোশ্চেনগুলো হবে সেইগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর আমি আজকে পড়ানোর সময় তোমাদেরকে বলেছি যে কি কি কোশ্চেন হতে পারে, যেমন প্রথমে আমি একটা কোশ্চেন বললাম 5 নাম্বারের, এগুলো তোমরা রেডি করে নেবে, যে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধ ধর্মের কি সম্পর্ক ছিল, এটা 5 মার্কসের কোশ্চেন হবে। তারপরে একটা বললাম যে মাৎস্য ন্যায় এটা টিকা হবে 3 মার্কসের, ঠিক আছে? বুঝতে পারলে? এই যে গৌরবহ কি, এটা 2 মার্কসের কোশ্চেন হবে। আরো অনেক কোশ্চেন আছে, আমি তোমাদেরকে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো এই ভালো ভালো করে এখন ভিডিওটা দেখো এবং পড়ো, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।